নমস্কার, গল্পকথায় সৌগতা চ্যানেলে সবাইকে স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ পঞ্চদশ পরিচ্ছেদের পরবর্তী অংশ। ভানুমতীদের ওখান হইতে ফিরিবার পথে শ্রাবণ মাসের মাঝামাঝি সেবার ঘোর বর্ষা নামিল। দিনরাত অবিশ্রান্ত বৃষ্টি, ঘন কাজল মেঘপুঞ্জে আকাশ ছাইয়াছে। নাড়া ও ফুলকিয়া বৈহারের দিগন্ত রেখা বৃষ্টির ধোঁয়ায় ঝাপসা। মহালিখারূপের পাহাড় মিলাইয়া গিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের শীর্ষদেশ কখনো ঈষৎ অস্পষ্ট দেখা যায়, কখনো যায় না। শুনিলাম পূর্বে কুশি ও দক্ষিণে কারো নদীতে বন্যা আসিয়াছে। মাইলের পর মাইল ব্যাপী কাশ ও ঝাউবন বর্ষার জলে ভিজিতেছে। আমার আপিস ঘরের বারান্দায় চেয়ার পাতিয়া বসিয়া দেখিতাম, আমার সামনে কাশবনের মধ্যে একটা বনঝাউয়ের ডালে একটা সঙ্গীহারা ঘুঘু বসিয়া অঝরে ভিজিতেছে। ঘণ্টার পর ঘণ্টা একভাবেই বসিয়া আছে। মাঝে মাঝে পালক উস্কো খুস্কো করিয়া ঝুলাইয়া বৃষ্টির জল আটকাইবার চেষ্টা করে, কখনো এমনি বসিয়া থাকে। এমন দিনে আপিস ঘরে বসিয়া দিন কাটানো আমার পক্ষে কিন্তু অসম্ভব হইয়া উঠিত। ঘোড়ায় জিন কষিয়া বর্ষাতি চাপাইয়া বাহির হইয়া পড়িতাম। সে কি মুক্তি, কি উদ্দাম জীবনানন্দ, আর কি অপরূপ সবুজের সমুদ্র চারিদিকে। বর্ষার জলে নবীন সতেজ ঘন সবুজ কাশের বন গজাইয়া উঠিয়াছে। যতদূর দৃষ্টি চলে, এদিকে নাড়া বৈহারের সীমানা, ওদিকে মোহনপুরা অরণ্যের অস্পষ্ট নীল সীমারেখা পর্যন্ত বিস্তৃত। থই থই করিতেছে এই সবুজের সমুদ্র। বর্ষা সজল হাওয়ায় মেঘকজ্জ্বল আকাশের নিচে এই দীর্ঘ মরকতশ্যাম তৃণভূমির মাথায় ঢেউ খেলিয়া যাইতেছে। আমি যেন একা এ অকুল সমুদ্রের নাবিক, কোন রহস্যময় স্বপ্নবন্দরের উদ্দেশ্যে পাড়ি দিয়াছি। এই বিস্তৃত মেঘ ছায়া শ্যামল মুক্ত তৃণভূমির মধ্যে ঘোড়া ছুটাইয়া মাইলের পর মাইল যাইতাম। কখনো সরস্বতী কুণ্ডীর বনের মধ্যে ঢুকিয়া দেখিয়াছি প্রকৃতির এই অপূর্ব নিভৃত সৌন্দর্যভূমি যুগল প্রসাদের স্বহস্তে রোপিত নানা জাতীয় বন্য ফুলে ও লতায় সজ্জিত হইয়া আরও সুন্দর হইয়া উঠিয়াছে। সমগ্র ভারতবর্ষের মধ্যে সরস্বতী হ্রদ ও তাহার তীরবর্তী বনানীর মতো সৌন্দর্যভূমি খুব বেশি নাই, এ নিঃসন্দেহে বলিতে পারি। হ্রদের ধারে রেড ক্যাম্পিয়নের মেলা বসিয়াছে এই বর্ষাকালে। হ্রদের জলের ধারের নিকট জলজ ওয়াটারক্রফটের বড় বড় নীলাভ সাদা ফুলে ভরিয়া আছে। যুগলপ্রসাদ সেদিনও কি একটা বন্যলতা আনিয়া লাগাইয়া গিয়াছে জানি। সে আজমাবাদ কাছারিতে মুহুরির কাজ করে বটে, কিন্তু তাহার মন পড়িয়া থাকে সরস্বতী কুণ্ডীর তীরবর্তী লতা বিতানে ও বনপুষ্পের কুঞ্জে। সরস্বতী কুণ্ডীর বন হইতে বাহির হইতাম, আবার মুক্ত প্রান্তর, আবার দীর্ঘ তৃণভূমি। বনের মাথায় ঘন নীল বর্ষার মেঘ আসিয়া জমিতেছে। সমগ্র জলভার নামাইয়া রিক্ত হইবার পূর্বেই আবার উড়িয়া আসিতেছে নবমেঘপুঞ্জ। একদিকের আকাশে এক অদ্ভুত ধরনের নীল রং ফুটিয়াছে, তাহার মধ্যে একখণ্ড লঘু মেঘ অস্ত দিগন্তের রঙে রঞ্জিত হইয়া বহির্বিশ্বের দিগন্তে কোন অজানা পর্বত শিখরের মতো দেখা যাইতেছে। সন্ধ্যার বিলম্ব নাই। দিগন্তহারা ফুলকিয়া বৈহারের মধ্যে শিয়াল ডাকিয়া উঠিত। একই মেঘের অন্ধকার, তার উপর সন্ধ্যার অন্ধকার নামিতেছে। ঘোড়ার মুখ কাছারির দিকে ফিরাইতাম। কতবার এই ক্ষান্ত বর্ষণ মেঘ থমকানো সন্ধ্যায় এই মুক্ত প্রান্তরের সীমাহীনতার মধ্যে কোন দেবতার স্বপ্ন যেন দেখিয়াছি। এই মেঘ, এই সন্ধ্যা, এই বন, কোলাহলরত শিয়ালের দল, সরস্বতী হ্রদের জলজ পুষ্প, মঞ্চি, রাজু পাড়ে, ভানুমতী, মহালিখারূপের পাহাড়, সেই দরিদ্র গৌড় পরিবার, আকাশ বোম সবই তার সুমহতি কল্পনায় একদিন ছিল বীজ রূপে নিহিত। তাঁরই আশীর্বাদ আজিকার এই নবনীল নীরদ মালার মতোই সমুদয় বিশ্বকে অস্তিত্বের অমৃতধারায় সিক্ত করিতেছে। এই বর্ষা সন্ধ্যা তাঁরই প্রকাশ, এই মুক্ত জীবনানন্দ তাঁরই বাণী। অন্তরের অন্তরে যে বাণী মানুষকে সচেতন করিয়া তোলে, সে দেবতাকে ভয় করিবার কিছুই নাই। এই সুবিশাল ফুলকিয়া বৈহারের চেয়েও, ওই বিশাল মেঘ ভরা আকাশের চেয়েও সীমাহীন অনন্ত তাঁর প্রেম ও আশীর্বাদ। যে যতহীন, যে যত ছোট,
সেই বিরাট দেবতার অদৃশ্য প্রসাদ ও অনুকম্পা তার উপর তত বেশি। আমার মনে যে দেবতার স্বপ্ন জাগিত, তিনি যে শুধু প্রবীণ বিচারক, ন্যায় ও দণ্ডমুণ্ডের কর্তা, বিজ্ঞ ও বহুদর্শী, কিংবা অব্যয় অক্ষয় প্রকৃতি দুরূহ দার্শনিকতার আবরণে আবৃত ব্যাপার, তাহা নয়। নাড়াবৈহারের কি আজমাবাদের মুক্ত প্রান্তরে কত গধূলি বেলায় রক্তমেঘ স্তূপের, কত দিগন্তহারা জনহীন জ্যোৎস্নালোকিত প্রান্তরের দিকে চাহিয়া মনে হইত তিনি প্রেম ও রোমান্স, কবিতা ও সৌন্দর্য, শিল্প ও ভাবুকতা তিনি প্রাণ দিয়া ভালোবাসেন, সুকুমার কলাবৃত্তি দিয়া সৃষ্টি করেন, নিজেকে সম্পূর্ণ বিলাইয়া দিয়া থাকেন নিঃশেষ প্রিয়জনের প্রীতির জন্য। আবার বিরাট বৈজ্ঞানিকের শক্তি ও দৃষ্টি দিয়া গ্রহ নক্ষত্র নীহারিকার সৃষ্টি করেন। এমনই এক বর্ষামুখর শ্রাবণ দিনে ধাতুরিয়া ইসমাইলপুর কাছারিতে আসিয়া হাজির। অনেকদিন পরে উহাকে দেখিয়া খুশি হইলাম। কি ব্যাপার ধাতুরিয়া, ভালো আছিস তো? যে ছোট পুঁটলির মধ্যে তাহার সমস্ত জাগতিক সম্পত্তি বাঁধা, সেটা হাত হইতে নামাইয়া আমায় হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল, বাবুজি, নাচ দেখাতে এলাম, বড় কষ্টে পড়েছি। 1 মাস কেউ নাচ দেখেনি, ভাবলাম কাছারিতে বাবুজির কাছে যাই, সেখানে গেলে তাঁরা ঠিক দেখবেন। আরও ভালো ভালো নাচ শিখেছি বাবুজি। ধাতুরিয়া যেন আরও রোগা হইয়া গিয়াছে। উহাকে দেখিয়া কষ্ট হইল। কিছু খাবি ধাতুরিয়া? ধাতুরিয়া সলজ্জভাবে ঘাড় নাড়িয়া জানাইল সে খাইবে। আমার ঠাকুরকে ডাকিয়া ধাতুরিয়াকে কিছু খাবার দিতে বলিলাম। তখন ভাত ছিল না। ঠাকুর দুধ ও চিড়া আনিয়া দিল। ধাতুরিয়ার খাওয়া দেখিয়া মনে হইল সে অন্তত 2 দিন কিছু খাইতে পায় নাই। সন্ধ্যার পূর্বে ধাতুরিয়া নাচ দেখাইল। কাছারির প্রাঙ্গণে সেই বন্য অঞ্চলের অনেক লোক জড়ো হইয়াছিল ধাতুরিয়ার নাচ দেখিবার জন্য। আগের চেয়েও ধাতুরিয়া নাচে অনেক উন্নতি করিয়াছে। ধাতুরিয়ার মধ্যে যথার্থ শিল্পীর দরদ ও সাধনা আছে। আমি নিজে কিছু দিলাম, কাছারির লোক চাঁদা করিয়া কিছু দিল। ইহাতে তাহার কতদিনই বা চলিবে। ধাতুরিয়া পরদিন সকালে আমার নিকট বিদায় লইতে আসিল। বাবুজি, কবে কলকাতা যাবেন? কেন বলো তো? আমায় কলকাতা নিয়ে যাবেন বাবুজি, সেই যে আপনাকে বলেছিলাম। তুমি এখন কোথায় যাবে ধাতুরিয়া? খেয়ে তবে যেও। না বাবুজি, ঝল্লুটোলাতে একজন ভূঁইয়ার বামনের বাড়ি, তার মেয়ের বিয়ে হবে, সেখানে হয়তো নাচ দেখাতে হতে পারে, সেই চেষ্টাতেই যাচ্ছি। এখান থেকে 8 ক্রোশ রাস্তা, এখন রওনা হলে বিকেল নাগাদ পৌঁছব। ধাতুরিয়াকে ছাড়িয়া দিতে মন সরে না। বলিলাম, কাছারিতে যদি কিছু জমি দিই তবে এখানে থাকতে পারবে, চাষবাস করো, থাকো না কেন? মটুকনাথ পণ্ডিতেরও দেখিলাম খুব ভালো লাগিয়াছে ধাতুরিয়াকে। তাহার ইচ্ছা ধাতুরিয়াকে সে টোলের ছাত্র করিয়া লয়। বলিল, বলুন না ওকে বাবুজি, 2 বছরের মধ্যে মুগ্ধবোধ শেষ করিয়ে দেব, ও থাকুক এখানে। জমি দেওয়ার কথায় ধাতুরিয়া বলিল, বাবুজি, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনার বড় দয়া, কিন্তু চাষ কাজ কি আমায় দিয়ে হবে? ওদিকে আমার মন নেই, যে নাচ দেখাতে পেলে আমার মনটা ভারী খুশি থাকে, আর কিছু তেমন ভালো লাগে না। বেশ, মাঝে মাঝে নাচ দেখাবে, চাষ করলে তো জমির সঙ্গে তোমায় কেউ শেকল দিয়ে বেঁধে রাখবে না। ধাতুরিয়া খুব খুশি হইল। বলিল, আপনি যা বলবেন আমি তা শুনব। আপনাকে বড় ভালো লাগে বাবুজি, আমি ঝল্লুটোলা থেকে ঘুরে আসি, আপনার এখানেই আসব। মটুকনাথ পণ্ডিত বলিল, আর সেই সময় তোমাকে টোলেও ঢুকিয়ে নেব, তুমি না হয় রাত্রে এসে পড়ো আমার কাছে। মূর্খ থাকা কিছু নয়, কিছু ব্যাকরণ, কিছু কাব্য লবজ রাখা দরকার। ধাতুরিয়া তাহার পর বসিয়া বসিয়া নৃত্যশিল্পের বিষয়ে নানা কথা কী সব বলিল। আমি তত বুঝিলাম না। পূর্ণিয়ার হো হো নাচের ভঙ্গির সঙ্গে ধরমপুরা অঞ্চলের ওই শ্রেণীর নাচের কি তফাত, সে নিজে নতুন কি একটা হাতের মুদ্রা প্রবর্তন করিয়াছে, এই সব ধরনের কথা। বাবুজি, আপনি বালিয়া জেলায় ছট পরবের সময় মেয়েদের নাচ দেখেছেন? ওর সঙ্গে ছক্করবাজি নাচের বেশ মিল থাকে একটা জায়গায়। আপনাদের দেশে নাচ কেমন হয়? আমি তাহাকে গত বৎসর ফসলের মেলায় দৃষ্ট ননিচোর নাটুয়া নাচের কথা বলিলাম।
ধাতুরিয়া হাসিয়া বলিল, ও কিছু না বাবুজি, ও মুঙ্গেরের গেঁয়ো নাচ, গাঙ্গোতাদের খুশি করবার নাচ, ওর মধ্যে খাঁটি জিনিস কিছু নেই, ও তো সোজা। বলিলাম, তুমি জানো, নেচে দেখাও তো। ধাতুরিয়া দেখিলাম নিজের শাস্ত্রে বেশ অভিজ্ঞ। ননিচোর নাটুয়ার নাচ সত্যি সে চমৎকার নাচিল। সেই খুঁতখুঁত করিয়া ছেলে মানুষের মতো কান্না, সেই চোরা ননি বিতরণ করিবার ভঙ্গি, সেই সব তাহাকে আরও মানাইল এই জন্য যে সে সত্যিই বালক। ধাতুরিয়া বিদায় লইয়া চলিয়া গেল। যাইবার সময় বলিল, এত মেহেরবানি যখন করলেন বাবুজি, একবার কলকাতায় কেন নিয়ে চলুন না, ওখানে নাচের আদর আছে। এই ধাতুরিয়ার সহিত আমার শেষ দেখা। মাস দুই পরে শোনা গেল বিএনডব্লিউ রেল লাইনের কাটারিয়া স্টেশনের অদূরে লাইনের উপর একটি বালকের মৃতদেহ পাওয়া যায়। নাটুয়া বালক ধাতুরিয়ার মৃতদেহ বলিয়া সকলে চিনিয়াছে। ইহা আত্মহত্যা কি দুর্ঘটনা তাহা বলিতে পারিব না। আত্মহত্যা হইলে কি দুঃখেই বা সে আত্মহত্যা করিল। সেই বন্য অঞ্চলে 2 বছর কাটাইবার সময় যতগুলি নরনারীর সংস্পর্শে আসিয়াছিলাম, তার মধ্যে ধাতুরিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তাহার মধ্যে যে একটা নির্লোভ, সদাচঞ্চল, সদানন্দ, অবৈষয়িক খাঁটি শিল্পী মনের সাক্ষাৎ পাইয়াছিলাম, সে শুধু বন্য দেশ কেন, সভ্য অঞ্চলের মানুষের মধ্যেও তা সুলভ নয়। ধন্যবাদ।